ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 13, 17 কে 2 স্থান পর্যন্ত আসন্ন মানে লেখো। তো 13, 17কে 17 দিয়ে ভাগ করবে। তো 13 যেহেতু 17 থেকে ছোট, তাই জন্য দশমিক বসিয়ে একটা শূন্য নেবে, 7 বাদ যাবে। 130-এর মধ্যে 17 7 বাদ যাবে 119, বিয়োগ করে 11, আবার দশমিকের জন্য শূন্য পাবে 110, 6 বাদ যাবে 102, 80, 4 বাদ যাবে 4 17 68, 12, আবার দশমিকের জন্য শূন্য পেলে আবার 7 বাদ যাবে। তো আমাদের বলেছে 2 স্থান পর্যন্ত আসন্ন মান। তো আমাদের যেহেতু 3 নম্বর ঘরে 4 আছে, সেজন্য এটা হবে অ্যান্সার হবে 0.76। দুইতে দিয়েছে 0.097 এ 2 স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তো যেহেতু এটা 7 5-এর বেশি, তো 2 মানে 9 অবধি হয়। তো 3 নম্বর ঘরে যেহেতু 7 আছে 5-এর বেশি, তাই 9 বেড়ে 1 হয়ে যাবে, তাই হবে 0.10। 3-এ দিয়েছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো 2a + b² - a - b² মানে a² - b² এর সূত্রে যাব আমরা। তাহলে এটা লিখবো, এটাকে মানে এটা x, এটা y ধরলে x² - y² ধরো, x + y x - y। তাহলে 2a + b + a - b আর 2a + b - a - b। তো এটাকে বন্ধনী থেকে বের করলে হবে 2a + b + a - b। তো এটা b প্লাস এটা মাইনাস, তাই কেটে গেল। আর এখান থেকে বেরোবে 2a + b - a + b। তো এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না, তো এখান থেকে পাচ্ছি 3a আর এখান থেকে পাচ্ছি a + 2b। তো 3a × a + 2b। 4-এ দিয়েছে x + 7² = x² + 14x + k হলে k এর মান কত? তো এইটাকেও আমরা এই সংক্ষিপ্ত রূপটাকে আমরা এরকম বিস্তৃত আকারে লিখব। তো x² + 14x + 49 = x² + 14x + k। তো এদিকে দুটো x² আর 14x কেটে গেল, তাহলে k = 49। 5-এ দিয়েছে 9-এর 32কে পূর্ণবর্গ করতে হলে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো 9-এর 32কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এভাবে স্কোয়ারে নিয়ে যাব। তো 3 × 3 = 9 আর 5টা দিয়ে গুণ করলে হয় 32, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তো এখানে 3² / 2² × 2² × 2। তো বিজোড়ে আছে 2, তাই নিম্ন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ হবে। 6-তে বলেছে দুটি ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। 7 কোণ ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই সমবাহু ত্রিভুজ। 2-এর আয়তে দিয়েছে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে 121/169 এর বর্গমূল হচ্ছে 11 √11² / 13² মানে 11 13। তাহলে নির্ণয় সংখ্যা 1 ভাজিতক 11 13 মানে 1 × 13 11, তার মানে 1 পূর্ণ 2-এর 11। 2-তে বলেছে দুইটি ধনাত্মক সংখ্যার গুণফল 14 15, তাদের ভাগফল 35 24 হলে সংখ্যা দুটি কি কি হবে? তো লিখবে, ধরি একটি সংখ্যা x অপর সংখ্যা y, তাহলে গুণফল মানে xy সমান 14 15, এটা 1 নম্বর সমীকরণ। আর ভাগফল বলেছে 35 24 মানে x/y সমান 35 24, এটা 2 নম্বর সমীকরণ। অতএব x সমান 35 y/24, এটা 3 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 35 y/24 বসিয়ে পাবো কি পাবো দেখো, xy সমান হচ্ছে 14 15, তো x এর জায়গায় লিখলে 35 y/24, তাহলে 35 y/24 × y। তো y হলে y² হয়ে যায়, আর সংখ্যাগুলো কোনাকুনি গুণ হবে, তাহলে y² সমান 14 × 24/35 15 × 35। তো কাটাকুটি করলে হবে 16 25। তাহলে y² সমান যদি 16 25 হয়, y সমান √16 25 মানে 4-এর 5 হবে একটা সংখ্যা। আর অপর সংখ্যা হবে, এবার 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণে আমাদের ছিল x সমান 35y/24, এবারে y এর জায়গায় আমরা লিখে দেবো এখানে 4/5। তাহলে x সমান 35 24 গুণ 4-এর 5। তো কাটাকুটি করলে 7-এর 6। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 7-এর 6 এবং 4-এর 5। 3-তে দিয়েছে একটা ট্রেন 200 মিটার এবং 100 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 30 সেকেন্ড এবং 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তো কোনো ট্রেন যখন সেতু অতিক্রম করে, সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 220 মিটার,
আর 18 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 100 মিটার, তাহলে বিয়োগ করে পাই 12 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 120 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 120/12, আর 30 সেকেন্ডে 120 গুণ 30/12 মানে 300 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 300 বিয়োগ 220 মানে 80 মিটার। এবার 1 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 10 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 10 গুণ 3600 মিটার, এটা এবার কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 36 কিলোমিটার। আর 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, তাহলে ট্রেনটার গতিবেগ 36 কিলোমিটার পার ঘন্টা, আর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। 4 দিয়েছে 70 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়, ওই ট্রেনটি কত সময় 210 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তো প্ল্যাটফর্ম অতিক্রম করলেও ট্রেন তার নিজের দৈর্ঘ্য যায়, নিজের সমান দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়। তাহলে দূরত্ব মিটার আর সময় ঘন্টা বলে ছক করে নিয়ে 75 কিলোমিটার মানে 75 গুণ 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর যাচ্ছে কতটা দূরত্ব 70 যোগ 210 মানে 280 মিটার। এবার এটা দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক, সমানুপাতের আকারে সাজিয়ে নিলে তাহলে x সমান 280 গুণ 3600/75 গুণ 1000, তো শূন্যগুলো কেটে গেল, আর 3 দিয়ে কাটলাম, 3 12 36, 3 25 75, আর যাচ্ছে না, তাহলে 28 গুণ 12/25 মানে 336/25 সেকেন্ড মানে 13.11 সেকেন্ড সময় লাগবে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে। 5 দিয়েছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, জমির ক্ষেত্রফল 588 বর্গ মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো। তাহলে বলেছে জমির প্রস্থ যা দৈর্ঘ্য হচ্ছে তার 3 গুণ, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 3x মিটার, তাহলে ক্ষেত্রফল 3x স্কয়ার বর্গ মিটার। তো শর্তানুসারে 3x স্কয়ার মানে 588 সমান 588, তাহলে x স্কয়ার সমান 588/3 মানে 196। তো 196 এর যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল করি দেখি 14, তাহলে x মানে সমান হচ্ছে √196 মানে 14 স্কয়ার মানে 14 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য হবে 3x মানে 3 গুণ 14 42 মিটার, প্রস্থ x 14 মিটার, আর পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করে বার করব, তো 2 গুণ 42 যোগ 14 তো 56, 2 গুণ 56 মানে 112 মিটার। 6 বলেছে একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার, ঘরটার মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে। তাহলে আমাদের মেঝের দৈর্ঘ্য, হলঘরের দৈর্ঘ্য বলেছে 30 মিটার আর প্রস্থ 18 মিটার, তার মানে মেঝের ক্ষেত্রফল 30 গুণ 18 540 বর্গ মিটার। এবার টালির একটি বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার বলেছে, তো সেটা মিটারের পরেই হয় ডেসিমিটার, মানে 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাই 3কে 10 দিয়ে ভাগ করে মিটারে যাব, তো সেই জন্য হবে 0.3 মিটার। তাহলে একটা টালির ক্ষেত্রফল হবে 0.3 হোল স্কয়ার মানে 0.09 বর্গ মিটার। তাহলে টালি লাগবে 540 ভাজিতক 0.09, তারপরে 540 ভাজিতক 9 এর 100, তো 540 গুণ 100/9, তো 540কে 9 দিয়ে কাটলে হয় 60, আর 60 আর 100 গুণ করলে 6000টি টালি লাগবে। 3 আয়তে দিয়েছে 64 - 16/p প্লাস 1/p স্কয়ার, একে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো আর p সমান 2 বসিয়ে মান নির্ণয় করো। তো 64 মানে হচ্ছে 8 স্কয়ার মাইনাস 2 × 8 × 1/p প্লাস 1/p স্কয়ার, তো 8 - 1/p হোল স্কয়ার, এটাই হচ্ছে পূর্ণ বর্গাকার রূপ। এবার p সমান +2 আমরা যদি বসাই, তো 8 - 1/p হোল স্কয়ার, তাহলে 8 - 1/2 হোল স্কয়ার। এবার 8 - 1/2 যদি আমরা এখানে 8 - 1/2 হোল স্কয়ার সমান হবে 8 দুগুণে 16 বিয়োগ 1/2 হোল স্কয়ার মানে 15/2 হোল স্কয়ার মানে 225/4। আচ্ছা, 2 দিয়েছে কে এর কোণ মানের জন্য c স্কয়ার প্লাস kc প্লাস 1/9 পূর্ণ বর্গ হবে। তো লিখবে c স্কয়ার প্লাস kc প্লাস 1/9, তো c স্কয়ার প্লাস 2c ইন্টু 1/3 প্লাস 1/3 হোল স্কয়ার, এটি যেহেতু এটি পূর্ণবর্গ রাশি তো c স্কয়ার প্লাস 2/3c প্লাস 1/3 হোল স্কয়ার এটা একটা হয়, আর একটা বা c স্কয়ার মাইনাস 2c ইন্টু মাইনাস 1/3 প্লাস মাইনাস 1/3 হোল স্কয়ার, তাহলে c স্কয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2/3c প্লাস মাইনাস 1/3 হোল স্কয়ার, তাহলে k সমান প্লাস 2/3 বা মাইনাস 2/3 হতে পারে, অতএব k সমান প্লাস মাইনাস 2/3 হবে। 3 বলেছে 6x স্কয়ার প্লাস -1 সমান 4x হলে 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান
28, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো 6x² - 1 সমান 4x। তো 4x মানে x আর 4 এর গুণফল। তো আমি x কে ডান দিক থেকে বাঁ দিকে আনলাম, তাই জন্য ভাগে চলে এলো। 6x² - 1/x সমান 4। এবার প্রত্যেকটা এই যে 6x² আর 1 কে প্রত্যেকটাকে আলাদা আলাদা x দিয়ে ভাগ করলাম। তো 6x² - 1/x সমান 4। তাহলে 6x - 1/x সমান 4। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে পাবো 6x - 1/x হোল স্কয়ার সমান 4 স্কয়ার। তাহলে 6x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 6x ইন্টু 1/x প্লাস 1/x হোল স্কয়ার সমান 16। x কেটে গেল, এখানে তাহলে পড়ে থাকছে -12। তার মানে 36x² প্লাস 1/x² মাইনাস 12 সমান 16। এবার -12 কে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হবে। তাহলে 36x² প্লাস 1/x² সমান 16 যোগ 12 সমান 28, সেটা প্রমাণিত। 4 দিয়েছে m-1/m সমান p-2 হলে দেখাতে হবে, এটাও প্রমাণ করতে হবে যে m² প্লাস 1/m² সমান p² মাইনাস 4p প্লাস 6। তো m-1/m সমান p-2 বর্গ করলে আমরা পাবো, উভয় পক্ষকে বর্গ করলে পাবো m-1/m হোল স্কয়ার সমান p-2 হোল স্কয়ার। তাহলে m² মাইনাস 2m ইন্টু 1/m প্লাস 1/m² সমান, এখান থেকে আমরা পাচ্ছি p² মাইনাস 2p প্লাস 4। এখানে m আর m কেটে গিয়ে বাঁ দিকে তাহলে -2 থাকছে। তাহলে m² প্লাস 1/m² মাইনাস 2 সমান p² মাইনাস 2p প্লাস 4। তাহলে -2টাকে যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে m² প্লাস 1/m² সমান p² মাইনাস 2p প্লাস 4 প্লাস 2। তো প্লাস 4 আর প্লাস 2 যোগ করলে হবে প্লাস 6। তাহলে m² প্লাস 1/m² সমান p² মাইনাস 2p প্লাস 6। এটা 4p হবে, সরি এটা 4p হবে, এটা 4p হবে, এটা ভুল হয়েছে লেখা। 4p p² মাইনাস 4p প্লাস 6 প্রমাণিত, এটা 4p হয়ে যাবে। 5 দিয়েছে a প্লাস b হোল স্কয়ার a² প্লাস b² সমান 52 আর a মাইনাস b সমান 2 হলে ab এর মান নির্ণয় করো। তো এখানে এই যে a মাইনাস b সমান 2 দিয়েছে, এবার উভয় পক্ষকে বর্গ করে পাবো a² মাইনাস 2ab প্লাস b² সমান 4। এবার a² প্লাস b² মাইনাস 2ab সমান 4। তাহলে a² প্লাস b² সমান, এখানে বলে দিয়েছে 52। তাহলে 52 মাইনাস 2ab প্লাস সমান 4। তাহলে মাইনাস 2ab সমান মাইনাস 52 প্লাস 4। তো মাইনাস মাইনাস কেটে যাবে, কারণ মাইনাস 52 প্লাস 4 থেকে আমরা পাবো -48। তো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ab সমান 48/2 মানে 24। 6 দিয়েছে x⁴ মাইনাস 81 এর সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। সূত্রটা হচ্ছে a² মাইনাস b² এর সূত্রে যেতে হবে। তো x⁴ মানে x² হোল স্কয়ার আর 81 মানে 9²। তাহলে লিখলাম x² প্লাস 9² ইন্টু x² মাইনাস 9²। তো এটা তো ভাঙা যাচ্ছে না, তাই x² প্লাস 9 লিখে রাখলাম, আর x² মাইনাস 9 কে ভাঙলাম x² মাইনাস 3² করে। তাহলে পাচ্ছি x² প্লাস 9 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। 4 এর আয়তে বলেছে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে। বিসি হচ্ছে 5.5 সেমি, বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 30 ডিগ্রি। তো এই রকম মোটামুটি হবে। ধরো বিসি হচ্ছে এটা 5.5 সেন্টিমিটার করতে হবে, আর বি কোণে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, আর সি কোণে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো বি আর সি বিন্দু পাওয়ার জন্য আমরা এই বাহুর সরলরেখাংশটার মাপ নিয়ে আমরা এখানে কাঁটা বসিয়ে এইভাবে কেটে নিলাম। তাহলে এটা বি পেয়ে গেলাম, এটা সি পেয়ে গেলাম। এবার বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকবো। এটা 60 ডিগ্রি হলো, আর 30 ডিগ্রি মানে বুঝতেই পারছো 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে 60 ডিগ্রি কোণ আমরা এইভাবে এটা জুড়ে দেবো, এইভাবে জুড়ে দিলাম। এটা 60 ডিগ্রি হয়ে গেল, আর এটা হয়ে গেল 30 ডিগ্রি। এইটা হয়ে গেল এ বিন্দু। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এটা 5.5 সেমি।
আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। ওর অথবাতে একের অথবাতেও এরকম একটা দিয়েছে একই অঙ্ক। এবারে ভূমিটা বলেছে 6.5 সেন্টিমিটার, বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 30 ডিগ্রি। তো এখানে ওই জন্য খসড়া আঁকিনি, তো একেবারে এখানে করে নেব। তো এখানেও সেই একইভাবে বি আর সি বিন্দু পাওয়ার জন্য ওই মাপটা নিয়ে এখান থেকে আমরা কেটে নেব। এইভাবে বি আর সি এর মাপটা নিয়ে এখান থেকে কেটে নেব। এই আমাদের বি আর সি এর মাপ পেয়ে গেলাম। একই জিনিস, শুধু ভূমিটা কম বেশি করে দিয়েছে। এই হচ্ছে 60, এই হচ্ছে 30। এই 60 ডিগ্রি, এই 30 ডিগ্রি, এই হচ্ছে এক কোণ, আর এটা হচ্ছে 6.5 সেমি। এইভাবে ত্রিভুজটা তৈরি করে নেবে। 2 নম্বরে বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার দুটো সমান বাহু প্রত্যেকটা হবে 7.2 সেমি, আর সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হবে 100 ডিগ্রি। তো 100 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে করে নেবে। তো ধরো এই বাহুটা সমান এটা করব, এই বাহুটা সমান এটা করব, আর এখানে আমরা 100 ডিগ্রি কোণ আঁকবো, আর এটা এরকম জুড়ে দেবো। তাহলে প্রথমে আমরা ভূমি থেকে 7.2 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নেব, নিয়ে চাঁদা দিয়ে 100 ডিগ্রি কোণ কেটে তো এইভাবে আমরা 7.2টার মাপটা নিয়েছি। এবারে আমরা এখানে কাঁটাটা বসিয়ে আমরা এভাবে, আর এখানে একটা বৃত্তচাপ এভাবে এঁকেও রাখতে পারো, অসুবিধা নেই। এবার 100 ডিগ্রি কোণটা যখন আঁকবে তার উপরে বাহুটা যখন বাড়াবে তখন ওটা হয়ে যাবে। এই দিকটা বৃত্তচাপটা আঁকবে। আমার তো চুড়ে যাচ্ছে পুরোটা, আমার দাগের উপরে চলে যাচ্ছে। তোমরা একটু মানে পেজ রেখে নিচের মাঝ বরাবর, খাতার পাতার মাঝ বরাবর করবে। এইভাবে 100 ডিগ্রি মানে হচ্ছে এইখানে আসছে। আমার তো সেই আবার উপরে উঠে গেল। সেই আমার লেখার উপরে উঠে গেল। তো এখানে এটা হচ্ছে 100 ডিগ্রি কোণ, এখানে নাম দিয়ে দিলে পি কিউ, আর নাম দিলে এখানে লিখে দিলে পি কিউ সমান কিউ আর সমান হচ্ছে 7.2 সেমি, আর কোণ পি কিউ আর সমান 100 ডিগ্রি। তোমরা একটু জায়গা নিয়ে করবে। 3 অথবাতে বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে। এবার ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর মধ্যমা 3টি অঙ্কন করো, অঙ্কন চিহ্ন দাও, আর মধ্যমা 3টির মধ্যে সম্পর্ক লেখো। তো 5 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ টেনে নিয়েছি। এবার এখান থেকে আমরা 5 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিলাম। ভূমি হয়ে গেল ত্রিভুজের। এবার ওপরের বাহুগুলো পাওয়ার জন্য এরকম করে বৃত্তচাপ আঁকবে। এবার এই ছেদ বিন্দুতে কাঁটা বসে বৃত্তচাপটাকে ছেদ করবে। এই আমাদের সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার আমরা নাম দিয়ে দিলাম ধরো এ বি সি। এবার মধ্যমা পাওয়ার জন্য এ বিন্দু থেকে এমন একটা মাপ নেবে, নিয়ে বৃত্তচাপ আঁকবে যেটা নিচের বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে। এইভাবে সবগুলো করে রাখবে, যেহেতু সমবাহু ত্রিভুজ তো একবার মাপ নিলে আর অসুবিধা হবে না।
এবার এই ছেদ বিন্দুগুলোর নাম দিয়ে দেবে। ধরো বিসি দিয়েছো ডি, ই, এটা ধরো দিলে এফ, এটা জি, এটা এইচ, এটা আই। তো প্রতি ক্ষেত্রে তো মাপটা একই হবে। তো এই বিন্দু দুটোর মাপ নিয়ে নেবে, মাপ নিয়ে বিপরীত দিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। তো এইভাবে এখানে কাঁটা বসিয়ে প্রথমে একটা বৃত্তচাপ আঁকলে, আবার এখানে কাঁটা বসিয়ে সেটাকে ছেদ করলে। এই যে ছেদ বিন্দুগুলো দেখো প্রতিটা থেকেই করে নিয়েছি, কারণ যেহেতু সমবাহু তো সব মানে মাপটা একই থাকবে, অসুবিধা হবে না। এবার এই বিন্দুটার সাথে আমরা এই বিন্দুটা জুড়ে দেবো। অঙ্কন চিহ্ন মানে প্রত্যেকটা বিন্দুর নাম দিতে হবে, মানে আমাদেরকে এই যে যেমন ধরো এইচ আই দিয়েছি, এটা হলো এম, এখানে দিলাম এন, ও পি, সি, আর, এস। তো এইভাবে নাম দিয়ে দেবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে শীর্ষবিন্দু থেকে মধ্যমা লিখবে যে এবিসি ত্রিভুজের মধ্যমা হলো এবিসি ত্রিভুজের তিনটি মধ্যমা যথাক্রমে এ এন, বিও এবং সিআর পরস্পরকে এটা ধরো দিয়ে দিলে কিউ দেয়া নেই, কিউ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এ এন বিও সিআর সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা এইভাবে এঁকে দেবে। আচ্ছা, এরপরে আছে স্তম্ভচিত্র। দ্বিস্তম্ভচিত্র দিয়েছে, আইতে বলেছে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তো তার একটা দ্বিস্তম্ভচিত্র তৈরি করতে বলেছে। এইভাবে 1 একক সমান 25 জন ছাত্র ধরে, এইটা গোলাপি বাক্সটা হচ্ছে ছাত্রের সংখ্যা, এটা ছাত্রীর সংখ্যা। তো এইভাবে নিচে খেলার নাম রাখবে, এখানে স্কেলটা তৈরি করে দ্বিস্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। দুইতে দিয়েছে অথবা বলেছে যে একটা কুমোরের 5 মাসের মাটির পুতুল আর শোলার পুতুলের তৈরির হিসাব দিয়েছে, দ্বিস্তম্ভের মাধ্যমে দেখাতে বলেছে। তো 1 একক সমান 50টা পুতুল ধরবে, এটা হচ্ছে মাটির, এটা শোলার পুতুল। তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। দুইতে দিয়েছে একটা বইয়ের দোকানে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে গণিত বই আর ইতিহাস বই বিক্রির তালিকা দেওয়া হয়েছে, স্তম্ভচিত্র তৈরি করতে বলেছে। তো 1 একক সমান 50টা বই ধরে, এটা হচ্ছে গণিত বই, এটা ইতিহাস বই, এটা জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের নাম, এটা হচ্ছে বইয়ের সংখ্যা। তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। অথবাতে বলেছে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি ভালোবাসে, তথ্য জোগাড় করেছে, নিচে দেওয়া হয়েছে, এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এই যে নিচে নামবে, রাখবে খেলার নাম, আর 1 একক সমান একজন ছাত্রছাত্রী ধরবে, এটা হচ্ছে সপ্তম, এটা অষ্টম শ্রেণী। তো এইভাবে স্কেলটা তৈরি করে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে।